আয়োজিত আজকের ক্লাসে চতুর্থ বর্ষ ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা যে যেখানেই যেভাবেই ক্লাসগুলো করছো সবাই মনোযোগের সঙ্গে করছো এবং সবাই সুস্থ এবং সুন্দর আছো, এই শুভকামনায় আজকে শুরু করছি তোমাদের প্রথম ক্লাস বাংলাদেশের জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য এই ক্লাসটি। সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আজকের ক্লাসটি শুরু করছি। মূলত আমার জানা মতে এটাই তোমাদের প্রথম ক্লাস অনার্স প্রথম বর্ষের, চতুর্থ বর্ষ। কারণ তোমরা এর আগে অর্থাৎ তৃতীয় বর্ষ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে অতঃপর চতুর্থ বর্ষের ক্লাস শুরু করার কথা ছিল, কিন্তু কোভিড-19-এর কারণে শুরু করতে পারোনি। এরই ধারাবাহিকতায় ছুটির পরে তোমাদের প্রথম ক্লাস নেওয়ার কথা ছিল আমার। তারই ফলশ্রুতিতে আজকের যেটি নেওয়া হচ্ছে সেটি বাংলাদেশ জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য। কোর্সটি অতঃপর নতুন হওয়া সত্ত্বেও আমরা ধারণা দেব আজকের বাংলাদেশ ন্যাশনাল কালচার অ্যান্ড হেরিটেজ এই বিষয়টি। মূলত আজকের যেটি প্রথম টপিকস তোমাদের ডিফিনিশন অফ কালচার অ্যান্ড হেরিটেজ। মূলত কালচার অ্যান্ড হেরিটেজ মূলত আমাদের বাংলার এই উপমহাদেশে অর্থাৎ বাংলা ভাষাভাষী জনসংখ্যার যে অঞ্চল, অর্থাৎ আমাদের এই পুরো ভারতীয় উপমহাদেশের মধ্যে যে বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী বসবাস করত, সেই অঞ্চলটি অনেক প্রাচীন কাল থেকে যেটি আজ পর্যন্ত চলে আসছে, এই অঞ্চলটি সম্পর্কে আমাদের মূলত এখানকার কালচার এবং হেরিটেজ অর্থাৎ সংস্কৃতি এবং ঐতিহ্য কী রকম ছিল সেটি মূলত আমরা ধারণা দেব। আসা যাক, আমাদের কতগুলো ছবি আমরা লক্ষ্য করি। তোমরা দেখতে পাচ্ছ এখানে পালকির এখানে বেহারা, দুই চারজন বেহারা, এখানে একজন নববধূ, একজন বর, তারা মূলত পালকিতে চলে যাচ্ছে, মূলত তারা বিয়ে করে নিয়ে যাচ্ছে এরকম একটা। এটি একটি প্রাচীন বাংলার আমাদের সংস্কৃতি, এটি পরম্পরায় ঐতিহ্যের রূপ নিয়েছে। মূলত আমাদের এটি একটি ঐতিহ্য। এখন যদিও কালের আবর্তে এটি হারিয়ে গেছে, তা সত্ত্বেও আমরা বলতে পারি যে এটি আমাদের ঐতিহ্য। চার বেহারা পালকি, কিন্তু এখানে সানাই বাজছে, একজন এখানে একজন একটা উপহার সামগ্রী নিয়ে যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে যে প্রাচীন বাংলার রূপগুলো ফুটে উঠেছে। যদি আর একটা ছবি দেখি আমরা, এখানে দেখছি যে গরুর গাড়ি, এটিও আমাদের প্রাচীন বাংলার একটি ঐতিহ্য ছিল, মূলত যানবাহন হিসাবে। তো এটি বর্তমানে এটিও হারিয়ে গেছে, তথাপি এটি আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের অংশ। এখানে যদি আমরা দেখি, এটি মূলত বাংলা নববর্ষের একটি দৃশ্য। এখানে দেখা যাচ্ছে যে বায়োস্কোপ। তোমরা বায়োস্কোপ সম্পর্কে জানো তো, যে যেখানে অনেকগুলো ছবি দেখানো হতো, এর ভেতরে বিভিন্ন ধরনের ছবি একটা করে দেখানো হতো, যেটিও আমাদের বাংলার সংস্কৃতি বা ঐতিহ্যগুলো, এই ঐতিহ্যগুলো আজ বিলুপ্তির পথে। দেখা যাচ্ছে হাতে টেপা পুতুল, বিভিন্ন অঞ্চলে তাদের বিভিন্ন কারিগররা মাটির পুতুলগুলো টেপে তৈরি করতো, সেগুলো আমাদের ঐতিহ্যের মধ্যে পড়ে। এখানে সাঁওতালি নাচ দেখা যাচ্ছে যে এখানে একজন মাদল বাজাচ্ছে এবং পাশে কতিপয় নারী একই তালে নৃত্য করছে, যেটা সাঁওতালি নাচ বা বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসীদের নৃত্য। এই নৃত্য আমরা এখনো সেই আদিম সমাজ থেকে, অর্থাৎ সেই অনার্য যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী থেকে আজও পর্যন্ত সেগুলো বাংলার ইতিহাসে সমুজ্জ্বল। এখানে দেখি যে আমাদের বিভিন্ন আঞ্চলিক সঙ্গীতগুলো, তার মধ্যে যদি দেখি যে কুষ্টিয়ার লালনের যে সঙ্গীত, লালন গীতি, এখানকার একটা আঞ্চলিকতার যে বহন করে, এখানকার যে অঞ্চলের লোকসঙ্গীতের জগতে এক ঐতিহ্য হিসাবে এই গানগুলো আমাদের আজও সুপরিচিত।
বাংলা ভাষাভাষী অঞ্চলের যেমন যদি পশ্চিমবঙ্গের বীরভূম, মালদা বা এই অঞ্চলে যদি লোকসঙ্গীত দেখি বা আমাদের অঞ্চলের লোকসঙ্গীত, এই সঙ্গীতগুলো আসলেই কিছুটা ভিন্নতা বহন করলেও এগুলো বাংলা ভাষাভাষী অঞ্চলের মানুষের জন্য সত্যি এক পরম পাওয়া। কি মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি মানুষ বুঝলে শোনার মানুষ হল, লালন গীতির অনেক সঙ্গীতগুলোর মধ্যে একটি। যদি আরেকটা দেখি নৌকা বাইস, এটি এখনো আমরা কিছু কিছু টিভি চ্যানেলের প্রচারে আমরা দেখতে পাই নৌকা বাইস। এটিও অনেক সুন্দর একটি দৃশ্যমান এবং প্রাচীন যুগের লেখা, যেটাকে বলা হচ্ছে চর্যাপদ বা বিভিন্ন ধরনের যে গ্রামীণ উপমা সেগুলি। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কালচার অ্যান্ড হেরিটেজ, সংস্কৃতি ও ঐতিহ্য। আসলে সংস্কৃতি কি এবং ঐতিহ্য কি, এই বিষয়ে ধারণা নিতে গেলে আমাদের এগুলোর কিছু প্রামাণ্য সংজ্ঞা আছে, তা সত্ত্বেও আমাদের কিছু ধারণা আছে, সেগুলো থেকে আমরা বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করি। মূলত কালচার আসলে কি? কালচার হচ্ছে একটা মানুষ বা আমরা যখন জন্মগ্রহণ করি, জন্মের পরেই মূলত আমাদের পশু প্রবৃত্তি থেকে যায়। তো সমাজে চলতে গেলে প্রত্যেকটি পদে পদে আমাদের এটি বিভিন্ন শিক্ষা গ্রহণ করতে হয়। তো এই শিক্ষাটি কোন ধরনের বা কি আমরা শিখব, কোথা থেকে শিখব, কিভাবে শিখব, এই যে বিষয়টা, এটি মূলত সংস্কৃতি। তো আমরা যদি মনে করি সংস্কৃতি আসলে কি, এটি সম্পর্কে যদি একটা গল্প বলি তাহলে ক্লিয়ার হওয়া যাবে আসলে সংস্কৃতির পরিধি কতটুকু বা এর কতটুকু আমরা আমাদের জানা উচিত। তো একদিন গ্রিক রাজা মিলিন তিনি এসেছিলেন একজন বৌদ্ধ সিদ্ধাচার্যের কাছে, নাগসেন তার নাম, তার কাছে। তো নাগসেন জিজ্ঞেস করলেন যে রাজামশাই, আপনি কিভাবে আসলেন বা কোন যানবাহনে আপনি আসলেন? তখন রাজা মিলিন বলল যে আমি রথে করে এসেছি। তখন নাগসেন বললেন যে রথ আসলে কি? তখন মিলিন বললেন যে আসলে রথ হচ্ছে একটি শকট যার চাকা আছে এবং যেটি ঘোড়া দ্বারা পরিচালিত হয়। তখন নাগসেন বললেন, সিদ্ধাচার্য নাগসেন তিনি বললেন যে তাহলে কি চাকা কি রথ নাকি ঘোড়া রথ? তো তখন মিলিন বললেন যে আসলে এটার ব্যাখ্যা দেওয়া কঠিন, মানে ওইভাবে আপনাকে বোঝানো যাবে না যদি আপনি রথ না দেখেন। তাহলে এখানে যে দেখেনি যে বস্তুটা বা চাকা ছাড়া বা ঘোড়া ছাড়া যেমন রথ হয় না, যেমন রথের সংজ্ঞা দিতে গেলে চাকা ঘোড়া সবই লাগে, তেমনি সংস্কৃতির সংজ্ঞাটাও তেমন, যে এটি প্রত্যেকটি পরতে পরতে সংস্কৃতি বিদ্যমান। সমাজের প্রত্যেকটি স্তরে স্তরে, প্রত্যেকটি শিক্ষণীয় জায়গায়, প্রত্যেকটি বস্তুবাচক অবস্তুবাচক আমাদের যা কিছু আছে, ইবি টেইলর তিনি বলেছিলেন যে আমাদের যা কিছু আছে সবই আমাদের সংস্কৃতি। এগুলো আমরা প্রামাণ্য সংজ্ঞায় পরে আসছি, আমরা দেখে নেই যে আসলে কালচারটা কি। দিস ইজ কালচার। এখানে রিলিজিয়ন, রেস, সোশিও-ইকোনমিক স্ট্যাটাস, এজ, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, ইথনিসিটি, এডুকেশন, জেন্ডার, জেনারেশন, ন্যাশনালিটি ইত্যাদি। মূলত আর্ট, ড্রামা, মিউজিক, সংকীর্ণ অর্থে যদি আমরা দেখি যে আর্ট, ড্রামা, মিউজিক, সিনেমা এইসব মনে হয় সংস্কৃতি। আসলে তাই না, আরও সংস্কৃতির পরিধি ব্যাপক এবং বিস্তৃত। অ্যাটিটিউড, আমাদের আচার ব্যবহার, নীতি নৈতিকতা, এগুলোও সংস্কৃতির মধ্যেই পড়ে। বিভিন্ন বিশ্বাস, বিভিন্ন ধর্মীয় বিশ্বাস, কেউ ইসলাম ধর্মে বিশ্বাসী, কেউ হিন্দু ধর্মে বিশ্বাসী, কেউ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী, কেউ ভূত প্রেতে বিশ্বাসী, কেউ জিন পরিতে বিশ্বাসী, এরকম বিভিন্ন ধরনের বিশ্বাস আছে। বিভিন্ন ধরনের সেই প্রাচীন প্রাকৃত সমাজ থেকে, সেই অনার্য সমাজ থেকে, সেই প্রাচীন কাল থেকে আজও অবধি যে বিশ্বাস আমাদের
বাঙালি সমাজে যেটা বিদ্যমান সেগুলো মূলত এই বিলিফ, ল্যাঙ্গুয়েজ, আমাদের ভাষা, এটাও আমাদের সংস্কৃতির অংশ। যে কারো মাতৃভাষা তার সংস্কৃতির অংশ। আমাদের কাস্টম প্রথাগুলো, যেগুলো প্রথা আছে, বিবাহের প্রথা বা মৃত্যুবরণ করলে মুসলমানদের ৪০ বা ৪০, হিন্দুদের শ্রাদ্ধ করে, এ ধরনের বিভিন্ন যে প্রথাগুলো বিদ্যমান সমাজে, বিবাহ প্রথা বা বিভিন্ন ধরনের প্রথা, এগুলো রিচুয়াল, বিহেভিয়ার, ফেইথ, রিলিজিয়ন, ফুড, আমাদের ফুড কালচারও আমাদের কালচার। বিভিন্ন ধরনের কালচারগুলো আজ ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালাইজেশনের ফলে জনপ্রিয় হয়ে গেছে। যেমন পলিটিক্যাল কালচার, যেমন রাজনৈতিক সংস্কৃতি, রিলিজিয়াস কালচার, ধর্মীয় সংস্কৃতি, এই ধরনের বিভিন্ন কালচারগুলো আজ পৃথিবীব্যাপী প্রতিষ্ঠিত। তাহলে জানা যায় সংস্কৃতি, আসলে সংস্কৃতি কি? এটি ইংরেজি কালচার শব্দটির বাংলা প্রতিশব্দ সংস্কৃতি। ইংরেজি কালচারের বাংলা প্রতিশব্দ সংস্কৃতি সবাই যেমন, যা ল্যাটিন কালচুরা থেকে এসেছে, যার অর্থ কাল্টিভেশন বা চাষ বোঝায়। তাহলে ল্যাটিন কালচার থেকে এসেছে, যার অর্থ কাল্টিভেশন বা চাষ। কোনো একটি অঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালন করা মূল্যবোধ, এটি একটি সংস্কৃতির অংশ। দীর্ঘদিনের লালন করা মূল্যবোধ, একটি অঞ্চলের মানুষ তারা সংস্কৃতিকে লালন করছে, ধারণ করছে, তাদের সংস্কৃতি সেটা। একই সমাজে বাস করেও দেখবা যে হিন্দুদের রান্না একরকম, মুসলমানদের রান্না একরকম, বৌদ্ধদের রান্না একরকম, খ্রিস্টানদের রান্না একরকম। এই যে রান্না, খাবারের যে ট্র্যাডিশন, এটিও মূলত একটি সংস্কৃতির অংশ। তাহলে দীর্ঘদিন ধরে মানুষ যেটি কি করছে, লালন করছে, সেটি তার সংস্কৃতি। এটি একটি আজন্ম লালিত ঐতিহ্যিক অস্তিত্ব, যা চলমান তবে দৃশ্যমান নয়, তবে অনুভব করা যায়। তাহলে এটি আজন্ম লালিত একটি ঐতিহ্যিক অস্তিত্ব, যা চলমান, অনুভব করা যায়, তবে দৃশ্যমান নয়। সংকীর্ণ অর্থে সংস্কৃতি বললাম যে নাচ, গান, নাটক, এগুলো মনে করে থাকে আসলে, কিন্তু বৈষয়িক বা মানবিক উভয় দিক থেকে সামাজিক প্রয়োজন মেটাতে গড়ে ওঠা রীতিনীতি, সুন্দর এবং সামগ্রিক জীবন চেতনা। তাহলে আমাদের যে সামগ্রিক জীবন চেতনা, এগুলো দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বস্তুবাচক, একটা অবস্তুবাচক, ট্যাঞ্জেবল, ইনট্যাঞ্জেবল। বস্তুবাচক সংস্কৃতি যেমন আমাদের চলাফেরা, গাড়ি ঘোড়া, যেমন গাড়ি ঘোড়া আছে, এগুলো আমরা ট্রাসে দেখালাম যে পালকি বা গরুর গাড়ি বা আমাদের বাস, ট্রাক বা এরোপ্লেন, এগুলোই আমাদের কালচারের অংশ। যদি প্রাচীন কালচার ধরতে যাই, সেই সময়কার নৌকা, বিভিন্ন ধরনের শকট, যানবাহন, বিভিন্ন ধরনের বাড়িঘর, বিভিন্ন ধরনের ঐতিহ্য, যেগুলো বিভিন্ন টেপা, পুতুল থেকে শুরু করে সব কিছুই এগুলো ট্রানজেবল বা টাচেবল। আর ইনট্যাঞ্জেবল বা অবস্তুবাচক, সেগুলো হচ্ছে বিশ্বাস, নীতি, নৈতিকতা, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের মানবিক মূল্যবোধ, এইসবই আমাদের ইনট্যাঞ্জেবল বা অবস্তুবাচক সংস্কৃতির অংশ। তাহলে আমরা জানি যে, বললাম যে ইবি টেইলর, সমাজবিজ্ঞানী, তিনি সুন্দর একটি সংজ্ঞা দিয়েছেন। সেখানে বলেছেন যে কোন স্থানের মানুষের আচার ব্যবহার, জীবিকার উপায় যেভাবে জীবিকা উপার্জন করে, সঙ্গীত, নৃত্য, সাহিত্য, নাট্যশালা, সামাজিক সম্পর্ক, ধর্মীয় রীতিনীতি, শিক্ষা দীক্ষা ইত্যাদির মাধ্যমে যে অভিব্যক্তি প্রকাশ পায়, তাই সংস্কৃতি। এবং বলছে যে ম্যাকআইভার তিনি সংস্কৃতির সংজ্ঞা দিয়েছেন যে কালচার ইজ হোয়াট উই আর অর হ্যাভ আই। সংস্কৃতি তাই, যা কিছু আমাদের আছে তাই আমাদের সংস্কৃতি। যা কিছু আমাদের আছে, এই যে পোশাক, এটা আমাদের সংস্কৃতি। প্রাচীনকালে এটি ভিন্ন রূপ ছিল, বর্তমানকালে যেটা আছে সেটাই আমাদের সংস্কৃতি। এই যে যেটা ব্যবহার করছি, এগুলোই আমাদের এখন সংস্কৃতির অংশ হয়েছে। যদিও ওয়েস্টার্ন কালচার থেকে ধার করা অনেক কিছু, তা সত্ত্বেও এগুলো বাংলায় এসে বাংলার সংস্কৃতিতে রূপান্তরিত হয়েছে। এগুলো জাস্ট অ্যাডাপ্টেশনের ফলে এগুলো আমাদের হয়েছে। বিজ্ঞানী টেইলরের ভাষ্য মতে
সমাজের সদস্য হিসাবে অর্জিত নানা আচরণ। সমাজের সদস্য হিসাবে অর্জিত নানা আচরণ, যোগ্যতা এবং জ্ঞান, বিশ্বাস, আমাদের যা জ্ঞান অর্জন করছি, যা বিশ্বাস আমাদের তৈরি হচ্ছে, যে আদর্শ, আইনগুলো মূলত আমাদের সংস্কৃতি থেকে নেওয়া, যে প্রথাগুলো যুগ যুগ ধরে চলে এসেছে আমাদের এই সমাজে, এই এক যৌগিক সমন্বয় হচ্ছে সংস্কৃতি। তাহলে সমাজের সদস্য হিসেবে আমাদের জ্ঞান, বিশ্বাস, নীতিবোধ, আদর্শ, আইন, প্রথা সব কিছুই আমাদের সংস্কৃতির অংশ। এটি বলেছেন নৃবিজ্ঞানী টেলর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তোমরা অনেক গল্প পড়েছো, শেষের কবিতা পড়েছো, এটা একটি উপন্যাস। এখানে তিনি বলেছেন যে, শেষের কবিতায় বলেছেন যে কমল হীরের পাথরটাকে বলে শিক্ষা। কমল হীরের যে পাথর সেটাকে বলা হয় শিক্ষা, আর তার যে আলো ঠিকরে পড়ে তাকে বলা হয় সংস্কৃতি। তাহলে শুধু একটি আংটি থাকলেই হবে না, হীরের আংটি থাকলেই হবে না, হীরের আংটিটাকে বলা হচ্ছে শিক্ষা। তোমার শিক্ষা থাকতে পারে, কিন্তু তোমার সংস্কৃতি তখনই প্রকাশ পাবে যখন তোমার দ্বারা অন্য কেউ বিষয়টাকে মানে ভালোভাবে নেবে, এটাই হচ্ছে তখন তোমার সংস্কৃতি। সেটি বলেছেন যে অমিত এবং লাবণ্যর কথা জানো, শেষের কবিতার দুইজন নায়ক নায়িকা। তো সেখানে বলেছে যে কমল হীরের পাথরটাকে বলে শিক্ষা, তার থেকে যে আলো ঠিকরে বের হয় সেটি হচ্ছে সংস্কৃতি। তাহলে শুধু পাথর, হীরের পাথর হলেই হবে না, হীরের পাথর থেকে যে আলো বের হতে হবে, আলোটা হচ্ছে সংস্কৃতি, এবং যে পাথরটা আছে সেটাই হচ্ছে শিক্ষা। অর্থাৎ তুমি তোমার শিক্ষা অর্জন করলে যখন তুমি এটি সমাজের মধ্যে ছড়িয়ে দেবে, তখনই তোমার সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটবে। অনেক ক্ষেত্রে দেখো যে যদি তুমি রাফ বিহেভ করো, তখন অনেকে বলে আনকালচার, বা তার সংস্কৃতি, সে তার সংস্কৃতিবান না, এরকম কথা শোনা যায়। মোতাহার হোসেন চৌধুরী তিনি বলেছেন যে সংস্কৃতি মানে সুন্দরভাবে বাঁচা, বিচিত্রভাবে বাঁচা, মহৎভাবে বাঁচা। সংস্কৃতি, মোতাহার হোসেনের মতে সংস্কৃতি মানে সুন্দরভাবে বাঁচা, অনেক সুন্দরভাবে বেঁচে থাকার যে একটা কৌশল মানুষ যুগ যুগ ধরে রপ্ত করেছে। কারণ মানুষ জন্মগ্রহণ করে সংস্কৃতি তার সমাজ থেকে পায়, কারণ জন্মগতভাবে কেউ সংস্কৃতি নিয়ে আসে না, তারা সমাজে এসে সেখানকার পরিবেশ, সেখানকার মানুষের সঙ্গে মিশে সেখানে তারা সংস্কৃতিবান হয়ে ওঠে। প্রকৃত সংসার ও মানব সংসারের মধ্যে অসংখ্য অনুভূতির শিকড় চালিয়ে দিয়ে বিচিত্র রস নিয়ে বাঁচা। প্রকৃতি সংসার এবং মানব সংসারের মধ্যে শিকড় দিয়ে সেখান থেকে রস সেখানে বিচিত্রভাবে বাঁচা। মানুষ জন্মসূত্রেই সংস্কৃতির অধিকার হয় না, মানুষ সংস্কৃতিবান জন্ম নিয়েই হয় না যে সংস্কৃতিবান হয়ে গেল। আসলে সংস্কৃতিবান হওয়ার জন্য তাকে এটি অর্জন করতে হয়, অর্থাৎ এটি অর্জিত একটি বিষয়, এটি জন্মগত না, ঈশ্বর প্রদত্ত না, এটি জাস্ট এখানে এসে সেটাকে অর্জন করতে হয়। এই জন্য দেখা যায় যে এক এক অঞ্চলের মানুষের সংস্কৃতি এক এক রকম, এক এক জায়গার ভাষা এক এক রকম, প্রত্যেক 10 কিলোমিটার পর পর ভাষাও পরিবর্তন হয়। সেরকম ভাষাও যেহেতু একটি সংস্কৃতির অংশ, যেরকম বললাম চাকা রথের অংশ, আবার ঘোড়াও রথের অংশ, সেরকম ভাষাও সংস্কৃতির একটি অংশ। তদুপরি সংস্কৃতি রিচেঞ্জেবল, আস্তে আস্তে যত স্তর মানে ভৌগোলিক এলাকা বা অঞ্চল ভেদ করা যায় বা অনেক দূরে যাওয়া যায়, তত তাদের সংস্কৃতি ভিন্ন হয়, তাদের ভাষা ভিন্ন হয়ে যায়, তাদের আচার ব্যবহার চাল চলন ভিন্ন হয়ে যায়। তো এর মাধ্যমে বিশ্ব দরবারে স্বতন্ত্র জাতি হিসাবে পরিচয় লাভ করা যায়, যে একটা জাতি যে স্বতন্ত্র জাতি, সে যে বিশ্ব দরবারে তার জাতির যে প্রকৃত রূপ দেখাবে, সেটি মূলত সংস্কৃতির মাধ্যমেই তাকে পরিচিত করা সম্ভব। যদি কারো সংস্কৃতি না থাকে, সে সংস্কৃতবান জাতি হতে পারবে না। তার মূলত যেমন বিশ্বব্যাপী বলা হয় যে ওয়েস্টার্ন কালচার ফলো করছে অনেকে, তারা তাদের সংস্কৃতিকে বিশ্বের বুকে ছড়িয়ে দিয়েছে এবং তারা প্রমাণ করেছে যে তাদের সংস্কৃতিটা অন্য সংস্কৃতি থেকে
উন্নত, অথবা গ্লোবালাইজেশনের ফলে, বিশ্বায়নের ফলে তারা বিশ্ব বাজার দখল করেছে এবং তাদের সংস্কৃতিকে ছড়িয়ে দিয়ে তাদের মার্কেট দখল করেছে, এরকম একটা টেন্ডেন্সি থেকে যায়। তাহলে সংস্কৃতি ভাষার দুটি দিক বিদ্যমান, একটি পার্থিব আর একটি অপার্থিব। তাহলে সংস্কৃতি হচ্ছে টিকে থাকার কৌশল। যেমন আমরা দেখেছি যে 1952 সালে ভাষার জন্য আন্দোলন হয়েছে, সেখানে পাকিস্তানিরা টিকে থাকার জন্য তারা মূলত উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, অর্থাৎ তারা তাদের সংস্কৃতিকে এই বাংলার বুকে চাপিয়ে দিয়ে তারা টিকে থাকার চেষ্টা করেছিল। আমরা সেটি উচ্ছেদ করেছি, আমরা নিজের ভাষাকে প্রতিষ্ঠিত করেছি বাংলাকে, এবং আমরা আমাদের টিকে থাকার কৌশল হিসেবে আমরা কি রক্ত দিয়েছি, অর্থাৎ বাংলা আমাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য, আমাদের ভাষাকে রক্ষা করার জন্য আমরা জীবন দিয়েছি। এর কারণ হচ্ছে যে আমরা মূলত পৃথিবীর মধ্যে একটি সংস্কৃতবান জাতি। আমরা যদি আমাদের সংস্কৃতিকে রক্ষা না করতাম তাহলে আমরা টিকে থাকতে পারতাম না, এটি উর্দু ভাষাভাষী অঞ্চল হয়ে যেত। তাহলে নিজের সংস্কৃতিকে রক্ষা করা একটি বড় ব্যাপার। সংস্কৃতি হলো টিকে থাকার কৌশল। পৃথিবীতে মানুষই একমাত্র সংস্কৃতিবান প্রাণী। বললাম যে অন্যান্য জন্তুরা জন্মগ্রহণ করে বা প্রাণীরা জন্মগ্রহণ করার পর তাদের তারা কালচারাল হয়ে ওঠে না, কারণ তারা এত কিছু রপ্ত করতে পারে না। কিন্তু মানুষ সেটি পেরেছে, মানুষ তাদের সংস্কৃতিগুলো অর্জন করতে পেরেছে। মানুষের এই কৌশলগুলো মূলত ভৌগোলিক, সামাজিক, জৈবিক সহ নানা বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। ভৌগোলিকভাবে এটি বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি বিভিন্ন রকম। বাংলার সংস্কৃতি একরকম, বাংলার বাহিরের সংস্কৃতি অন্যরকম। আবার আমরা যদি ইউরোপে যাই তাদের সংস্কৃতি ভিন্ন, আমেরিকায় গেলে তাদের সংস্কৃতি ভিন্ন, চীন জাপানে গেলে তাদের সংস্কৃতি ভিন্ন। মানে এটি ভৌগোলিকভাবে মূলত নির্ভর করে এবং বিভিন্ন জৈবিক কারণ থেকে যায়, বিভিন্ন সামাজিক কারণ থেকে যায়। পূর্বপুরুষদের যেমন এই কৌশলগুলো ছিল, তা থেকে উত্তরপুরুষরা এই কৌশলগুলো পেয়ে থাকে। মূলত পূর্বপুরুষরা আস্তে আস্তে সংস্কৃতিবান হয়েছে এবং তার ফলে উত্তরপুরুষরা তার পরবর্তীতে তারাও সংস্কৃতি অর্জন করেছে উত্তরপুরুষরা। অধিকাংশ সময় যুগের প্রেক্ষিতেও তারা কিছু কৌশল সৃষ্টি করে থাকে। আস্তে আস্তে তার অ্যাডাপ্টেশন হয়, তারা যুগের এবং সময়ের পরিপ্রেক্ষিতে তারা এটি রপ্ত করে। তারা যেরকম সংস্কৃতির প্রয়োজন হয় বা যেরকম ঐতিহ্য চেঞ্জ করতে হয়, পরবর্তী উত্তরপুরুষরা সেগুলো আস্তে আস্তে পরিবর্তন করে। তাই বলা যায় সংস্কৃতি একদিকে যেমন আরোপিত, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, এটি উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, কিন্তু এটি মূলত অর্জন করতে হয়। সংস্কৃতি একটি অর্জিত বিষয়। এবার আসা যাক ঐতিহ্যে, হেরিটেজ। আসলে হেরিটেজ বা ঐতিহ্য কি? হেরিটেজের বাংলা প্রতিশব্দ হচ্ছে ঐতিহ্য, যা অতীতের গর্ব ও গৌরবের বস্তু যেগুলো আমাদের আছে, অতীতের গর্ব এবং গৌরবের বস্তু, সেগুলো পরম্পরায়, বংশ পরম্পরায় থেকে গেছে এবং পরম্পরায় চলে আসে এরকম চিন্তা, বিস্মৃতি বা বিশ্বাস। বিভিন্ন বিশ্বাস সেই আমি বলবো যে প্রাকৃত সমাজ থেকে, মানে সেই অনার্য সমাজ থেকে, অস্ট্রেলিয়ান, মঙ্গোলয়েড বা অস্ট্রিক, দ্রাবিড়, এই যে তারা যে বিশ্বাস, তাদের যে বিশ্বাস ছিল, এটি আস্তে আস্তে আমাদের এই সমাজে চলে এসেছে। মূলত ঔপনিবেশিক শাসনামলের আগে পর্যন্ত এই ঐতিহ্যগতভাবে আমাদের ধর্মীয় কোনো ওইরকম ঐতিহ্যে অতটা ফারাক ছিল না এবং দেখা যায় যে সেই প্রাচীনকালের যে বিশ্বাস পরম্পরায় যেগুলো চলে এসেছে, যেমন হচ্ছে যে ভূত প্রেত, জিন পরি, এই যে ভয় ভীতি, এগুলো কিন্তু চলে এসেছে অনেক কাল থেকে। এগুলোর আশ্রয় নিয়ে অনেক সাধু পুরুষ বা অনেক ফকির বা দরবেশ তারা কি করেছে, তারা ঝাড় ফুঁক দিয়েছে, তাদের কাছ থেকে তাবিজ কবজ নিয়ে মানুষ সেটা বেঁধেছে এবং নিজের ভয়কে জয় করেছে।
জাস্ট মানুষের একটা বিশ্বাস। এই যে সেই প্রাচীন যুগ থেকে আজ এখনো যে এই বিশ্বাসটি লালন করেছে, তারা তাবিজ বাঁধছে, তাই তাবিজ বাঁধাটা একটা ঐতিহ্য। আমাদের যেগুলো যুগ যুগ ধরে আমাদের সংস্কৃতির অংশ হিসেবে থেকেছে, যেমন পালকি। এই পালকি পয়লা বৈশাখে যদি কেউ বের করে তখন দেখবা যে এটি আমাদের ঐতিহ্য হিসেবে ধরে নেওয়া হয়। বা গরুর গাড়ি, এগুলোকে আমরা ঐতিহ্য হিসেবে ধারণ করি। সকল অঞ্চলের মানুষের মধ্যে কিছু সাংস্কৃতিক ঐক্য থেকে যায়, যাকে পরম্পরাগতভাবে ঐতিহ্য বলে। তাহলে কিছু সাংস্কৃতিক ঐক্য, যেমন একই ধরনের জিনিস, যেমন ডিঙি নৌকা বা বিভিন্ন ধরনের নৌকা আমরা দেখি, ময়ূরপঙ্খী, এরকম নৌকাগুলো সেই প্রাচীন কাল থেকে যানবাহনের জন্য উপযোগী একটি চলাচলের একে আমরা ঐতিহ্য হিসাবে আজও ধারণ করি। তাহলে ঐতিহ্য হলো পরম্পরাগত প্রথা, যা বংশ পরম্পরায় লালিত হয়। ঐতিহ্য মূলত পরম্পরাগত, এটি বংশ পরম্পরায় যুগের পর যুগ কোনো একটি অঞ্চলের মানুষের মূলত অতীতের গৌরব এবং তাদের সাংস্কৃতিক ঐক্য হিসাবে এটি যুগ যুগ ধরে বিশ্বাস বা তাদের অঞ্চলের একটি উপাদান হিসেবে চলে এসেছে, সেটিকে আমরা ঐতিহ্য বলতে পারি। যে প্রথা অতীতের কোনো গৌরব বা বর্তমান ও ভবিষ্যতের পথে নির্দেশনা দেয়, অতীতের গৌরব এবং বর্তমান এবং ভবিষ্যতের যে পথের নির্দেশনা দেয়, সেটিকে আমরা ঐতিহ্য হিসাবে ধারণ করতে পারি। আমাদের জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রধান দিকসমূহ, এই অধ্যায়ে প্রথম অধ্যায়ে তোমাদের এই প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে যে বাংলাদেশের জাতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রধান প্রধান দিকগুলো নিয়ে আলোচনা করো। তাহলে সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রধান প্রধান দিক হিসাবে আমাদের যেটি আছে সেটি হচ্ছে ভাষা, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, যানবাহন, বিভিন্ন ধরনের বিশ্বাস, শিল্পকলা, বিভিন্ন ধরনের ভাস্কর্য, বিভিন্ন ধরনের নৃত্য গীতি, এ ধরনের অনেক কিছু থেকে যেতে পারে। দেখা যাক, দৈনন্দিন জীবনাচরণের ভেতর দিয়ে সত্য ও সুন্দরকে প্রকাশ করায় সাংস্কৃতিক মৌলিক বৈশিষ্ট্য এবং চর্যা বা আচরণ, অভ্যাস, কল্পনা, সংস্কার, ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, ধর্মকর্ম, শিল্পকলা, জ্ঞান বিজ্ঞান ইত্যাদি আমাদের ঐতিহ্য বা সংস্কৃতির অংশ। তাহলে আমাদের প্রাচীন বাংলার সংস্কৃতি জানার তেমন উপাদান নেই, কারণ ইতিহাস জানতে হলে আমাদের উপাদানের উপর নির্ভর করতে হয়। তবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস শশাঙ্ক এবং এবং ধর্মপাল এখান থেকে এবং হরপ্রসাদ শাস্ত্রীর বেনের মেয়ে থেকে আমরা মূলত আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের যে উপাদান সেটি খানিকটা পেয়ে যাবে। তো আমাদের উপাদানগুলো হচ্ছে প্রাচীন বৌদ্ধ এবং জৈন সাহিত্যের কিছু পরোক্ষ উপাদান পাওয়া যায়, এবং কৌটিল্যের অর্থশাস্ত্র এবং বৎসায়নের কামসূত্র নামক গ্রন্থ গুপ্তপূর্ব যুগের উপাদান পাওয়া যায়। সেগুলো থেকেও আমাদের বাংলার প্রাচীন বাংলার যে ঐতিহ্য সেটি খানিকটা উদ্ধার করতে পারি। এরকম বিভিন্ন দেবদেবীর মূর্তি, ধাতব মূর্তি, প্রস্তর মূর্তি, সমসাময়িক সংস্কৃতি এবং প্রাকৃত অপভ্রংশ সাহিত্য, যেমন বৃহদ্ধর্ম এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ, চর্যা গীতিমালা, দোহাকোষ, সুদুক্তি কর্ণামিত, এগুলো বিস্তৃত শ্লোক থেকেও আমরা কিছু উপাদান পেয়ে থাকি, এবং সন্ধ্যাকর নন্দীর রামচরিত এবং প্রবন্ধ থেকেও কিছু উপাদান আমরা সংগ্রহ করতে পারি। তাহলে জানা যাক প্রাচীন বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য হিসাবে আহার বিহার কেমন ছিল। আমরা জানি যে প্রাচীন ধান বা ভাত সেই অস্ট্রিক জনগোষ্ঠীর দান, সেই অস্ট্রিক জনগোষ্ঠী প্রায় 60% জনসংখ্যা এখানে বসবাস করত। তারাই মূলত এখানে প্রথম ধানের চাষ করে, ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত, এবং আমরা মাছে ভাতে বাঙালি, এটি আমাদের চিরায়ত একটি সত্য কথা, যেটি আজও চলছে। আমাদের আহার বিহার, বাঙালির ভাত ভক্ষণের অভ্যাস
এবং সংস্কার যেটি সেটি হচ্ছে অস্ট্রিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক দান। তাহলে অস্ট্রিক জনগোষ্ঠী কর্তৃক আমাদের এই অভ্যাসটি গড়ে উঠেছে সেই প্রাকৃত মানে সেই প্রাচীন কাল থেকে আজ অবধি আমরা মাছে ভাতে বাঙালি। উচ্চকোটি বা উচ্চ লোকজন থেকে নিম্নকোটির লোক সকলের প্রধান ভোজ্য বস্তু ছিল ভাত এবং নালিতা শাক অর্থাৎ পাট শাক যেটা বলা হচ্ছে, এবং মৌরাল মাছের ঝোল। ভাত, নালিত শাক, মৌরাল মাছের ঝোল ইত্যাদি তারা ভক্ষণ করত। 3 বেলা মূলত তারা ভাতই খেত। চর্যাপদের একটি পদে আছে যে হাঁড়ি ভাত নাহি নীতি আবেশী। হাঁড়িতে ভাত নাই কিন্তু নীতি আছে, এ ধরনের একটি পদ আমরা দেখতে পাই। হাঁড়ি ভাত নাহি নীতি আবেশী। বিবাহ ভোজ কেমন ছিল? তখন শাক মাংস বা পাঠা বা এ ধরনের খাবারগুলো ছিল, পাঠা মাংস। তো সবচেয়ে উৎকৃষ্ট খাবার ছিল বিবাহ ভোজের হরিণ। এগুলো মূলত উচ্চকোটির লোকেদেরই প্রধান খাদ্য হিসাবে ব্যবহার করত। চিরকালই বাঙালি ভোজনপ্রিয়, আমরা জানি না, আমরা ভোজনপ্রিয় জাতি। ভাত, ঘি, মৌরাল মাছের ঝোল, হরিণ, শাক মাংস ছিল বহুল প্রচলিত খাবার। তবে সবার ঘরে সব খাবার জুটত না। আজও যেমন বাঙালি সংস্কৃতিতে আমরা দেখতে পাই, প্রাচীনকালেও মূলত তেমনই ছিল। তো আমরা যদি দেখি দধি, চিরা, মুড়ি, মুরকি, বিবাহ ভোজে পান, এগুলো মূলত সেই সময়কার খাবার হিসেবে ছিল। তাহলে মূলত বিবাহ অনুষ্ঠানে অর্থাৎ রাজ অনুষ্ঠানগুলোতে, রাজরাজাদের যে অনুষ্ঠানগুলোতে, ওগুলোতে হরিণের বা শাক মাংস হিসেবে ব্যবহার হতো, এবং সাধারণ জনগণের ক্ষেত্রে ছিল ভিন্ন সংস্কৃতি। এরপর যদি দেখি যে সেই সময়কার সবজি বা ফলমূল কেমন ছিল। বর্তমানে যেসব আমরা সবজি বা ফলমূল খাই সেগুলোই অতীতেও ব্যবহার করা হতো। তবে তাল, আম, নারকেল, ইক্ষু এগুলোর প্রচলন বেশি ছিল। পানীয় হিসেবে দুধ, তালের রস, খেজুর রস, আখ রস এগুলো। এবং এই আখ থেকে পুন্ড্র অর্থ আখ, তোমরা জানো যে পুন্ড্রনগর বা বগুড়ার মহাস্থানগড় যে পুন্ড্রনগর, পুন্ড্র অর্থ আখ। গৌড় অর্থ হচ্ছে গুড়। এই গৌড়ের গুড় এতটাই বিখ্যাত ছিল যেটি ভারতীয় উপমহাদেশে এর ব্যাপক বিস্তৃতি ছিল। তো এখানে বলা হচ্ছে যে গৌড়ের গুড় থেকে এক ধরনের মদ উৎপাদন করা হতো যেটি সর্বভারতব্যাপী বিখ্যাত ছিল, গৌড়ের মদ। নৃত্যবাদ্য অভিনয় এইরকম আমরা দৃশ্য দেখতে পাই। যদি আমরা পুঠিয়া মন্দিরে যাই, তার পুঠিয়া মন্দিরের গায়ে অনেক টেরাকোটাগুলো দেখতে পাবো, যেগুলো রামায়ণ মহাভারতের বিভিন্ন কাহিনীগুলো সেখানে দেওয়া আছে। বা দিনাজপুরের কান্তজির মন্দির, সেখানেও আমরা এগুলো দেখতে পাই। অপরদিকে আমরা যদি দেখি যে পাহাড়পুর বৌদ্ধ বিহারের যে নিচে অনেক টেরাকোটা আমরা দেখতে পাই, সেগুলোতেও সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল, যে অনেক নিত্যরত মানুষ এবং তারা কেউ ধুতি পরে আছে বা কেউ খড়ম পরে আছে, এই ধরনের দৃশ্যগুলো আমরা দেখতে পাই। আমরা যদি নৌকা দেখি, বিভিন্ন ধরনের যানবাহন তখন ছিল। এই যানবাহনের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ পদব্রজে বিভিন্ন জায়গায় যাতায়াত করত। তো স্থলপথে পদব্রজে এবং জলপথে ভেলা, ডিঙ্গা এবং নৌকা যুগে যাতায়াত করত বিভিন্ন জায়গায়। এরপর যদি বসন দেখি, মূলত সেলাইবিহীন এক বস্ত্র পরিধান করতেন তখন। মেয়েরা একটা শাড়ি বা ছেলেরা ধুতি, একটা বস্ত্রই তারা পুরো শরীরে আবৃত করত, পুরো শরীর। এবং পরবর্তীতে দেখা যায় যে লুঙ্গির প্রচলন শুরু হয়, এবং পরবর্তীতে যখন ইংরেজরা আসে প্যান্টের প্রচলন শুরু হয়। এভাবে আস্তে আস্তে কালচারাল ডাইভার্সিটির কারণে বিভিন্নভাবে আমরা চেঞ্জ হয়েছি এবং আমাদের এগুলো পরিবর্তন হয়েছে। কেশ বিন্যাস, পুরুষরা লম্বা বাবরির মতো চুল রাখতেন
এবং নারীরা খোপা বাঁধত এবং ছেলেদের ছোট বাচ্চাদের কাকপক্ষ নামক 3 দিকে চুল দিয়ে তারা বেঁধে দিত। এই ধরনের তাদের। এবং অন্যদিকে যদি দেখি যে পাদুকা, ময়নামতি এবং পাহাড়পুরের টেরাকোটায় ধারণ করা হয়েছে যে যোদ্ধা এবং সৈন্যরা জুতা পরতেন, যোদ্ধা এবং সৈন্যরা। অন্যদিকে যদি দেখি আমরা প্রসাধন, নারীরা মূলত মালা এবং ফুল বুঝতেন, তারা সোনা এবং ফুলের মধ্যে, পুষ্পের মধ্যে তারা ব্যবধান করতে জানতেন না এবং তারা কপালে টিপ দিতেন, কপালে টিপ। এবং হিন্দু মেয়েরা যারা সিঁদুর পরতেন এবং কর্পূরের ব্যবহার ছিল মূলত সুগন্ধি হিসাবে কর্পূর ব্যবহার করতেন। অন্যদিকে যদি অলঙ্কার হিসেবে দেখা যায়, নারী পুরুষ উভয়েই অলঙ্কার করতেন। বিভিন্ন ধরনের খনার বসন যদি আমরা দেখি, প্রাচীনকালের খনার বসনগুলো আজও বিদ্যমান। যেমন কলা রুয়ে না কাটি পাত, তাতেই কাপড় তাতেই ভাত, এ ধরনের খনার বসন তোমরা জানো। তারপর আরও এরকম অসংখ্য খনার বসন আছে। খনা যিনি একজন দেখছিলেন তিনি বলেছিলেন এগুলো। আরও যদি আমরা দেখি যে এগুলো জীবনের সঙ্গে গ্রাম বাংলার আবহমান, গ্রাম বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে এগুলো মিশে আজও বিদ্যমান আছে আমাদের কৃষিভিত্তিক ছড়াগুলো। অন্যদিকে যদি প্রবাদ, প্রবচন এবং ধাঁধা এগুলো দেখি, কোনো কাজে উৎসাহ বাড়াতে এবং চিত্ত বিনোদনের জন্য অনেক আগে থেকে বাংলাদেশে মুখে মুখে ছড়া তৈরি হতো এবং বায়োস্কোপ দেখানোর সময় ছড়া কেটে ছবির বর্ণনা দেওয়া হতো। তোমাদেরকে প্রথমে একটা ছবি দেখানো হয়েছিল, বায়োস্কোপের ছবি। সেখানে বায়োস্কোপের তো কথা শুনছি, এবারে তো এসে গেল, মানে এইরকম ছড়া বলে বলে সেখানে দেখানো হতো এবং ছড়ার সঙ্গে সঙ্গে দেশের আরো গুরুত্বপূর্ণ জিনিস দেখানো হতো, প্রবাদ প্রবচনগুলো এবং লোক পরম্পরায় বিভিন্ন উক্তি বা কথনগুলো সেখানে দেখানো হতো। আর এগুলোই আমাদের সংস্কৃতি, এগুলোই আমাদের ঐতিহ্য, যা যুগ যুগ ধরে কালের বিবর্তনে আজও টিকে রয়েছে আমাদের অন্তরে। আমরা এগুলোকে ধারণ করছি, লালন করছি, বংশ পরম্পরায় এগুলোকে আমরা আমাদের করে নিয়েছি। যুগের পর যুগ ধরে এগুলোকে আমরা হারাতে দিই। এই জন্যই বিশ্বের বুকে বাঙালি আজও টিকে আছে, আজও স্বতন্ত্র জাতি হিসাবে আমরা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। যদিও বিশ্বায়নের এ যুগে অন্যের সংস্কৃতি, অন্যের কালচারাল যে আগ্রাসন, যে সাংস্কৃতিক আগ্রাসন আজ আমাদের সংস্কৃতিকে নিচু করতে চেয়েছে, তারা পারে না। বাংলার এই সংস্কৃতি, সেই আদিম ঐতিহ্য, সেই প্রাকৃত সমাজের যে দান, তা যুগ যুগ ধরে এদেশে আজও বিদ্যমান। পরবর্তীতে সেই প্রাকৃত সমাজ অনার্য জনগোষ্ঠীকে পদানত করে আর্য জনগোষ্ঠীরা আসে এবং তারাও সেই সংস্কৃতির কাছে পরাজিত হয়। অতঃপর বৌদ্ধ ধর্মের যে প্রভাব প্রতিপত্তি এই সমাজে, এই অঞ্চলে দেখা যায়, এই বাংলা অঞ্চলে, তথাপি বৌদ্ধরাও তাদের সংস্কৃতিতেই বিলীন হয়ে যায়। অতঃপর হিন্দু ব্রাহ্মণ যে সমাজ, তারাও প্রাকৃতির কাছে ধার করে চলতে শুরু করে। অতঃপর বিভিন্ন সুফি সাধক দরবেশ মুসলিম যুগে এসেও তারা দেখা যায় যে এই সংস্কৃতিতেই তারা ডাইভার্সিফাই হয়ে যায়। এবং মোহাম্মদ বিন তুগলকের কথা জানো, তিনিও হোলি খেলেছিলেন, এরকম শোনা যায়। অর্থাৎ প্রাচীন কালের যে সংস্কৃতির যে ধারক বাহক আমাদের এই বাঙালি সংস্কৃতি, তারই ফলশ্রুতিতে আজও আমরা এই পর্যায়ে এসেছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সেই কামনায় সবাইকে ধন্যবাদ।